16টা বিশ্ববিদ্যালয় জামাতের ভাইস চ্যান্সেলর হয় কি করে এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনের মধ্যে যে কোনো জাতীয়তাবাদী আন্দোলন হচ্ছে মূর্তি পূজার মতো। মওদুদী সাহেবের কথা, আপনারা ইসলাম প্রতিষ্ঠা করবেন না মওদুদী তন্ত্র প্রতিষ্ঠা করবেন এইটাও কিন্তু মানুষ ভাবছে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একটা উদ্দেশ্য সাধনের জন্য সরকারের কিছু মানুষের সাথে যোগসূত্র হয়ে তিনি হাত পা বেঁধে একটা একচেটিয়া নির্বাচন করার প্রচেষ্টা তিনি করেছেন। ফ্যাসিবাদের আরেকটা নতুন ধরনের ফ্যাসিবাদের রূপ নেবে। ফ্যাসিবাদের চূড়ান্ত স্টেজ হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা এবং উগ্র ধর্মীয় রাজনীতি। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একটা উদ্দেশ্য সাধনের জন্য সরকারের কিছু মানুষের সাথে যোগসূত্র হয়ে তিনি হাত পা বেঁধে একটা একচেটিয়া নির্বাচন করার প্রচেষ্টা তিনি করেছেন। ফ্যাসিবাদের আরেকটা নতুন ধরনের ফ্যাসিবাদের রূপ নেবে। ফ্যাসিবাদের চূড়ান্ত স্টেজ হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা এবং উগ্র ধর্মীয় রাজনীতি। এবং এইটা আসলে পরে আরো সর্বনাশ। মেয়েরা কিভাবে চলবে সেটা মেয়েদের অধিকারটা কেড়ে নেওয়া হবে, নিশ্চিত থাকবে না। ভাই, আমরা যারা বড় হয়েছি আমাদেরকে ধর্মীয় চর্চা, এই নামাজ পড়, আমাদের বাপের চাইতে মারা বেশি বলে, মারাই ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষাটা দেয়। কিন্তু তাদের যে অধিকার, আরো অধিকার, সেই অধিকার যদি হরণ হয় তাহলে ভয়ঙ্কর পরিণতি। এবং দেখা গেছে যে উগ্র সাম্প্রদায়িক রাজনীতি যেসব দেশে চলছে সেই সব দেশে মেয়েদের কোনো অধিকার নেই, ভয়ঙ্কর পরিণতি। যে ছাত্র সংগঠনটি বলা হচ্ছে তাদের খুব জনপ্রিয়তা বা তারা হচ্ছেন, কিন্তু আমি আতঙ্কিত বোধ করি যে এই এমন এদের যে রাজনৈতিক দলটি কখনোই এই দেশের যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট যে আমরা প্রথমে একটি আন্দোলন হয়েছে পাকিস্তান আন্দোলন হচ্ছে যে এই অঞ্চল, পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল, এই উপমহাদেশের মুসলমান জনগোষ্ঠীরা বৃহত্তর ভারতের মধ্যে থাকলে পরে তাদের যে ডেভেলপমেন্ট, তাদের যে বিকাশ, শিক্ষা দীক্ষা, চাকরির ক্ষেত্রে এটা বঞ্চিত হবে। এটা নিয়েই তখন যারা, এবং তারা সবাই আধুনিক মানুষ। আপনি সরওয়ার্দী সাহেবের কথা বলেন, আপনি ফজলুল হক সাহেবের কথা বলেন, মওলানা ভাসানী একজন বলরা মানুষ, অত্যন্ত আধুনিক একজন মানুষ। এরা পাকিস্তান আন্দোলনের প্রধান নেতা ছিলেন আমাদের এই অঞ্চলে। তখন কিন্তু জামাত ইসলাম পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছে, আপনাদের মনে আছে না? কারণ এই দেশে এই যে পিছিয়ে পড়া, তখন কৃষক সমাজ হচ্ছে অধিকাংশ মুসলমান, তারা পিছিয়ে আছে। তাদেরকে যদি আমরা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করাতে পারি, তারা যদি ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারে, তারা ডিপ্লোমেট হবে, তারা বিদেশের কথাবার্তা বলবে ফরেন ডিপ্লোমেটদের সাথে, এইটা 47-এর আগে খুব কমই ভাবা যেত। এই কারণে এই মানুষরা আন্দোলন করেছেন পাকিস্তান আন্দোলনের জন্য। এরা প্রত্যেকেই আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ। আপনি ফজলুল হক জিন্না থেকে শুরু, ফজলুল হক ওই অঞ্চলে জিন্না, আপনার সরওয়ার্দী সাহেব, মওলানা ভাসানী, সমস্ত নেতৃবৃন্দ, এই যে মারা গেলেন বিশিষ্ট বুদ্ধিজীবী আপনার বদরুদ্দিন ওমরের বাবা আবুল হাসিম সাহেব, একজন দার্শনিক মানুষ, এরা পাকিস্তান আন্দোলনে করেছেন, কাজ করেছেন। এমনকি শেখ মুজিবুর রহমান সাহেবও পাকিস্তান আন্দোলনের একজন ছাত্র নেতা ছিলেন। তারা কাজ করেছেন যে কমপক্ষে একটা যদি আলাদা মুসলমানদের রাষ্ট্র হয় তাহলে শিক্ষায় দীক্ষায় এরা এগিয়ে যাবে। জামাত কিন্তু সেদিন এইটার বিরোধিতা করেছে যে কোনো জাতীয়তাবাদী আন্দোলন হচ্ছে মূর্তি পূজার মতো। মওদুদী সাহেবের কথা। তাহলে উনারা মানে ব্রিটিশকেই পছন্দ করেন, উপনিবেশবাদকেই পছন্দ করেন। ঠিক 71 সালে সেই ভূমিকা রাখলো।
আমাদের স্বাধীনতার বিরোধিতা করলো। আমরা যখন দেখছি পশ্চিমাদের দ্বারা বঞ্চিত সমস্ত দিক থেকে, শিক্ষায়, সংস্কৃতিতে, অর্থনীতিতে বঞ্চিত, এটা একটা টার্ন নিল মুক্তিযুদ্ধে, তখন তারা সেখানে বিরোধিতা করলো। তারপরে যখন জিয়াউর রহমানের সুবাদে দেশের স্বাধীনতার ঘোষক, তার বদান্যতায় তারা রাজনীতি করার সুযোগ পেল। কিন্তু এরপরে যতগুলি ঘটনা হয়েছে প্রত্যেকটিতে জামাত আওয়ামী লীগের সাথে একসাথে কাজ করেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ৮৬ সালের নির্বাচনে হাসিনা গেল, তার সাথে জামাত গেল। ৯৫-৯৬ সালে হাসিনার সাথে একসাথে আন্দোলন করলো বিএনপির বিরুদ্ধে। এরপরে যেই ২৪-এর আন্দোলন শেষ হলো, বলল যে আমরা ভারতের সাথে বিশেষ সম্পর্ক গড়ে তুলব, আমরা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগকে ক্ষমা করে দেব। তাহলে যে এতগুলো টাকা চুরি করলো আওয়ামী লীগের নেতারা, বিলিয়ন বিলিয়ন ডলার, ছেলে মেয়ে, ভাগনা ভাগ্নি সবাইকে প্লট দিচ্ছে, টাকা পাচার হয়ে যাচ্ছে। লন্ডনে যে ভাগ্নি, ইংল্যান্ডের এমপি, সেও একটা ফ্ল্যাট বাড়িতে থাকে, টাকার কোনো হিসাব নাই। চট্টগ্রামের এক আওয়ামী লীগ নেতা, তার ১৩০টা ৪০টা সম্পত্তি পাওয়া গেছে লন্ডনে। এই যে গোটা দেশটার জনগণের টাকা লুণ্ঠন করে একটা জাতিকে কোণঠাসা, একটা জাতিকে ধ্বংস করার যে পরিকল্পনা নিয়েছিল শেখ হাসিনা, তাদেরকে ক্ষমা করে দেবে। এবং এখন বিভিন্ন জায়গায় তাদের এই লুটপাট, তাদের এই ভয়ঙ্কর কি বলে যে অত্যাচার, অবিচার, যেখানে তাদের অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি এবং কিছু বিচার চলছে। কত আন্দোলনকারী কর্মীর মানে বিধবা বউরা আত্মনাদ করছে, মা আত্মনাদ করছে। এরপরে তারা বলে দিলেন যে আমরা তাদের ক্ষমা করে দেব। এখন যেটা আমরা খবর পাই যে বিভিন্ন এলাকায় এলাকায় ওই সমস্ত নির্যাতনকারী, নিপীড়নকারী আওয়ামী লীগারদেরকে জামাতের সদস্য করা হচ্ছে, তার প্রমাণ আছে, ডকুমেন্ট আছে। আমি এই যে ইঞ্জিনিয়ার ভাইদেরও বলি, আপনাদের এই সংগঠনের মধ্যে ফ্যাসিবাদের দোসররা যাদের বিভিন্ন জায়গায় ছবি আছে এবং কর্মকাণ্ড আছে, তারা যেন আপনাদের এই সংগঠনে ঢুকতে না পারে, এটা নিশ্চিত থাকবে। আমরা বৃহত্তর আদর্শের জন্য লড়াই করেছি। আমরা শুধু দল নয়, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে নেওয়া হয়েছে, উনি যদি চুপচাপ থাকতেন নেওয়া হতো না, শেখ হাসিনা গ্রেপ্তার করতে। কারণ উনি বলেছেন যে ফ্যাসিবাদ চলছে, মানুষের গণতন্ত্রের কোনো অধিকার নাই, মানুষ ভোট দিতে পারছে না, মানুষ কথা বলতে পারছে না, গোটা জাতিকে লুট করা হচ্ছে, এই কারণেই তাকে কারাগারে নেওয়া হয়েছে। এবং আমাদের সমস্ত সংগ্রাম, আমাদের জেল খাটা, আমাদের নিপীড়ন, নির্যাতন, বৃহত্তর আদর্শ গণতন্ত্র, তার জন্য আমরা লড়াই করেছি, তার জন্য সংগ্রাম করেছি। আমরা বিশেষ আমাদের নেতাদের ফাঁসি হবে এই জন্য রাস্তায় আছি, তাছাড়া নাই, এই কাজ তো আমরা করিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেননি কখনোই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করেননি। সমস্ত দুঃখ, যন্ত্রণা, বেদনা নিয়েও জনগণের অধিকার প্রশ্ন যখন আসে, ওই অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তিনি আপোষহীন লড়েছেন। যেমন ৮০ দশক, তেমনি এই ২৪ পর্যন্ত। আমরা সেই আদর্শের সন্তান। জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র, সেই পতাকা যিনি বহন করেছেন অত্যন্ত শক্তভাবে, দৃঢ়তার সাথে, সকল নিপীড়নকে সহ্য করে, তিনি হলেন গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ গুরুতর অসুস্থ অবস্থায় তিনি দিন যাপন করছেন। তার সন্তান আজকে সেই পতাকা নিয়ে আছেন। কারোর সাথে আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, কিন্তু আমার দেশকে যে পদানত করতে চায়, আমাদের দেশকে যারা কেউ যদি এটাকে কারো অঙ্গরাজ্য বানাতে চায়, সেইখানে জিয়াউর রহমান এবং তার দল কখনোই আপোষ করেনি। ঠিক। বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল তাদের সাথে আপোষ করবে না, এবং জনগণ এই পক্ষেই থাকবে। যারা আপোষহীন ভাবে রাজনীতি করেছে আদর্শের জন্য, সত্যের জন্য, তারাই টিকবে। যারা বিভিন্নভাবে ভণ্ডামি করেছেন,
ছাত্রলীগের নেতা সেজে ক্যাম্পাসে অবস্থান করে হেলমেট পরে গণতান্ত্রিক কর্মী, ছাত্রদল সহ অন্যদেরকে আঘাত করেছেন। আবার শেখ হাসিনার পতনের পর আসল রূপ নিয়ে যারা ছাত্র শিবির হয়ে গেলেন, এই যে ঘটনা, এই ঘটনা আপনার জনগণের কাছে উন্মোচিত হচ্ছে। বন্ধুরা, অত্যন্ত গোপনে তারা প্রচার চালায় যে বিএনপি করে, কি বলে, যে চাঁদাবাজির সাথে যুক্ত। বৃহত্তর দল, পৃথিবীর সব দেশেই কেউ না কেউ দুষ্ট চক্র থাকতে পারে, এই চক্র নানা ধরনের কাজ করতে পারে। তো দল যদি এটাকে নীরবে সহ্য করে যায় তাহলে তখন দলের দোষ। আর দল যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে দল সঠিক পথে আছে। একটা পরিবারে তো একটা সন্তান বিপদগামী হতে পারে না? বিপদগামী হলে ওই পরিবারটাই অত্যন্ত সুপরিবার, যোগ্য পরিবার, যে তার ওই বিপদগামী সন্তানকে সোজা করার জন্য বা তাকে শাস্তি দেওয়ার জন্য সমস্ত কিছু ব্যবস্থা নেবে। কিন্তু আমাদের কিছু মিডিয়া তাদের সাথে মিলে এই ধরনের অপপ্রচার দিয়ে যায় সব সময়। কিন্তু আজকে যারা এই কথাগুলো বলেন তাদের তো আমরা অহরহই পাচ্ছি। এই যেমন ধরেন পিরোজপুরের ইন্দুরকান্দিতে জামাতের নেতাকে জামাত বহিষ্কার করছে, অভিযোগ ধর্ষণ মামলা। এক, মামলা থেকে অব্যাহতি দিতে চাঁদা দাবি, জামাত নেতা বহিষ্কার। এটা প্রতিদিনের বাংলাদেশে উঠেছে। মিরেশ্বরে অবৈধ বালু উত্তোলনের দায়ে জামাতের 2 কর্মী বহিষ্কার। ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগে জামাতের নেতা বহিষ্কার। জামাতের রুকনকে দল থেকে বহিষ্কার। এটা হলো সাময়িক বরখাস্ত। ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাসে, তিনি হয়তো ছিল, অন্য কোনো মামলায় জড়িত ছিল, চাঁদা দাবির অভিযোগ করছে। এটা এগুলো সমস্ত পত্রিকায়, মানে প্রধান লিডিং পত্রিকায় এইগুলো এসছে। আমি 2-3টা বললাম। তাহলে দলের 2-1টা বিপদগামী কর্মীরাই কাজ করতে পারে, বিএনপির জামাতেরও আছে। তো সেই কথাটা কেন হাইলাইট হয়নি? ধর্ষণ মামলা থেকে শুরু করে নারীকে নির্যাতন এবং মুক্তিযোদ্ধা, কুমিল্লার 14 গ্রামের মুক্তিযোদ্ধাকে লাথি মেরে তাকে লাঞ্ছিত করেছে এই জামাত কর্মীরা, এই কথাগুলো কেন হাইলাইট হয়নি? পত্রিকা, কিছু পত্রিকা বলবো যে এটাকে অত্যন্ত কৌশলে ঢেকে রেখে বিএনপির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। কারণ সরকারের একটা বিরাট অংশ এদেরকে প্যাট্রোনাইজ করছে। 16টা বিশ্ববিদ্যালয় জামাতের ভাইস চ্যান্সেলর হয় কি করে, এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনের মধ্যে। 16টা সরকারি বিশ্ববিদ্যালয়ে জামাতের ভাইস চ্যান্সেলর কি করে হতে পারে? আমি নবগঠিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের এই পরিচিতি সভার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।